আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম বলছিলাম বেসিক একাডেমিক কেয়ারের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানে এ প্লাস এর জন্য সহজ উপায়। কিভাবে আমরা হিসাব বিজ্ঞানে এ প্লাস সহজে পেতে পারি এবং ভালো ফলাফল করতে পারি সেই বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা। আসলে আমরা ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখলে এই বছর বুঝতে পারবো যে আমরা সবাই যদি দেখি এই বছর রেজাল্ট অবস্থা অনেক খারাপ। তার মধ্যে হিসাব বিজ্ঞানে 2 লক্ষ প্রায় 5,000 শিক্ষার্থী ফেল করেছেন। আমি একটি জরিপে দেখেছি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই বছর হিসাব বিজ্ঞানে অনেক শর্ট সিলেবাস ছিল, অনেক সহজ অনেকগুলো অধ্যায় ছিল, তারপরও আমাদের শিক্ষার্থীরা এই পার্টে অনেক খারাপ করেছেন। তো আসলে হিসাব বিজ্ঞান যে কি প্ল্যান মাফিক করলে একটা ভালো ফলাফল করা যায় এই বিষয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা অনেকেই জানি, অনেক শিক্ষকরা ক্লাস আলোচনা করেন, তারপরে হচ্ছে তাদের মধ্যে আমার এই খুব সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা। তো আমরা যদি নবম এবং দশম শ্রেণীর জন্য যদি দেখতে চাই এই 100 মার্কে কিভাবে ভাগ করেছে। তো এখানে এই বছর হিসাব বিজ্ঞানে আমরা দেখেছি বিগত বছরে 7টি সৃজনশীল দেওয়া লাগতো 7/70। এর ভিতরে ছিল ক বিভাগে 2টি প্রশ্ন আর্থিক অবস্থা বিবরণী বাধ্যতামূলক এবং 5টি খ বিভাগ থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হতো 5/50 70 30টি এমসিকিউ ছিল। কিন্তু বর্তমান শিক্ষা পাঠ্যক্রমে মানের বন্টন মান পরিবর্তন করা হয়েছে। এজন্য নতুন করে এসেছে, যেমন 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, এর ভিতর হচ্ছে 10 মার্ক। আপনি 30টি এমসিকিউ আগের মতোই রয়েছে 30 মার্ক। তো এদিকে আবার ক বিভাগে একটি প্রশ্ন থাকবে, অবশ্যই বাধ্যতামূলক সেটা দিতে হবে। সেটা তো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী 10ম অধ্যায়, নবম ও দশম শ্রেণীর জন্য। সেখানে হচ্ছে কত মার্ক? 20 মার্ক। এই 20 মার্ক আসলে 2টি সৃজনশীল আকারে থাকবে নাকি প্রশ্ন আকারে থাকবে? এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সমাধান করবে, যার পূর্ণ মার্ক হচ্ছে কত? 20। তো আমরা যদি খ বিভাগের মধ্যে দেখি অনেকগুলো অধ্যায় আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে আমরা কিছু একটু সিরিয়াল করে সাজিয়েছি একটু দেখার জন্য। দেখেন, প্রথমে আমরা রেখেছি লেনদেন। এই লেনদেন থেকে আপনার প্রশ্ন থাকবেই। এটা হচ্ছে যে লেনদেন চ্যাপ্টার দ্বিতীয়, এখান থেকে আমরা একটি প্রশ্ন পাবো। দুতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা প্রশ্ন পাবো। হিসাব থেকে আমরা একটা প্রশ্ন পাবো। জাবেদা, জাবেদাটা খুবই ভালো করে পড়তে হবে, কারণ জাবেদা পারলে আমি খতিয়ানের প্রশ্নটা কি করতে পারবো? আনসার করতে পারবো। এই জন্য এটা কি খুব ভালো করে পড়তে হবে, যার সাথে আমার 2টি অধ্যায় কি করতেছে? ডিপেন্ড করতেছে। আর রেওয়া মিল, আমরা রেওয়া মিল দিতে পারবো, এখানে আমাদের একটা সুবিধা থাকবে। আর কিভাবে সুবিধা থাকবে এটা আমরা আরো বুঝতে পারবো যদি এখানে আর্থিক অবস্থা বিবরণীতে একটি রেওয়া মিল থাকবে, আর সেই রেওয়া মিলটা কি থাকবে? শুদ্ধ রেওয়া মিল থাকবে। সেটা দেখেও আমরা এখানে এই রেওয়া মিলে অনেকটাই করে ফেলতে পারবো। তার সাথে আমাদের কিছু এন্ট্রি কি করতে হবে? শিখতে হবে। তো আমরা 7 নম্বরে রেখেছি যেমন মূলধন, মুনাফা জাতীয় লেনদেন। এখানে অনেকেরই একটু সমস্যা হয় মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয় বুঝতে, সেজন্য আমরা এটা রেখেছি শেষে। কারণ হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব যে সৃজনশীলগুলো থেকে আপনি ছোট ছোট অঙ্কগুলো চয়েস করতে হবে এবং খুব কুইক ফাস্ট করতে হবে। কারণ এখানে যত সহজ অঙ্কই থাক আপনাকে সময় বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনাকে কি প্রশ্ন অনেকগুলো আনসার করতে হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে ফার্স্ট আপনি যে সহজ অধ্যায়গুলো সেগুলো করার চেষ্টা করবেন, যেমন লেনদেন, দুতরফা হিসাব, জাবেদাটা ভালো করে করবেন, যাতে আপনাকে কি করবে? খতিয়ান হেল্প করবে। তখন আপনি দেখবেন যে যদি আপনি এই 5টা অধ্যায় ভালো করে করতে পারেন, তাহলে এখান থেকে আপনার কি 4টি প্রশ্ন অবশ্যই কমন করবে। তাহলে আপনি রেওয়া মিলটাকে নিতে পারেন, একটি অতিরিক্ত প্রশ্ন প্রিপারেশন নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে চয়েস করতে। আর হচ্ছে এখানে আপনি কমপ্লিট করতে পারবেন। এভাবে আপনি নবম ও দশম শ্রেণী কি করতে পারেন? ভালো একটা প্রিপারেশন নিতে পারেন। আমরা যদি আসি একাদশ দ্বাদশ, আমি আগেই বলেছি এই বছর একাদশ দ্বাদশের রেজাল্ট হিসাব বিজ্ঞানে একটু খারাপ হয়েছে, অনেকের শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও। তো আমরা কিভাবে ভালো ফলাফল বা এ প্লাস পেতে পারি, সেজন্য আমি আজকে আমার লেসন প্ল্যানটা সাজিয়েছি একাদশ দ্বাদশের জন্য।
আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে আমাদের একাদশ শ্রেণীর জন্য ক বিভাগে টোটাল থাকবে হচ্ছে 20 মার্ক। এখানে দুটো সিকিউ অ্যান্সার করতে হবে সৃজনশীল, যেটা আর্থিক অবস্থার বিবরণী। আর আমরা জানি কলেজের হচ্ছে যে 7টি সৃজনশীল দিতে হবে, তো তার মধ্যে আর্থিক অবস্থা বাধ্যতামূলক দুটি। এবং খ বিভাগে আমাদের অনেকগুলো অধ্যায় আছে, তার মধ্যে আমি এখানে 6টি অধ্যায়কে মানে রেখেছি। বাকি অধ্যায়গুলো আমরা করব, কিন্তু সেগুলো চেয়ে এগুলো যদি আমি করতে পারি এবং সহজে এবং ভালোভাবে করতে পারবো, যে এটার ভিতরে কি সমস্যাগুলো কম থাকে। যেমন হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতির ভিতরে আমরা লেনদেনের হিসাব সমীকরণটা পাবো, সেখানে আমরা এই প্রশ্নটা খুব সহজে এবং তাড়াতাড়ি দিতে পারবো। তৃতীয়ত হচ্ছে যে হিসাবের বইসমূহ, এই বইসমূহ থেকে আমরা জাবেদা, খতিয়ান এগুলো পাবো। নগদান বই, নগদান বইয়ের ভিতরে আমরা খুচরাটাকে প্রায়োরিটি দিব, আর নগদান বইয়ের ভিতরে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া খুদ এবং নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদাগুলোকে কি করব, আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। কেননা সেটা যদি আমি দিতে চাই কলামগুলো করতে হবে অনেক, আর ওইখানে অনেক সময় এক্সপেন্সিভ হবে। এই জন্য আমরা এটাকে কি করব, চেষ্টা করব যে অ্যাভয়েড করার জন্য, নাহলে আমার টাইমিংটা কি হবে না, টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে না। কারণ আমি একটা সিকিউতে সময় পাবো কত, 20 থেকে 22 মিনিট, তো এর ভিতরে আমাকে শেষ করতে হবে। তো আমরা তৃতীয়ত রেখেছি দৃশ্যমান অদৃশ্যমান। অঙ্কটি আসলে হচ্ছে যে বেশি কিছু চায় না, জাবেদাটা আর আমরা তো খতিয়ান জানি, তো জাবেদাটা ভালো করে পারলেই ক্যালকুলেশনটা অনেক সহজ। আপনারা তাড়াতাড়ি কিভাবে করা যাবে এটা আমি দেখাবো, কিভাবে কৌশল করে তাড়াতাড়ি করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে রেওয়া মিল। আপনি এখানে রেওয়া মিলটাকে করতে হবে, কারণ যেহেতু আমাকে দুইটি আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে, সেহেতু শুদ্ধ এন্ট্রি থাকবে, সেখানে আমার রেওয়া মিল দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি অনেক সময় ভুল সংশোধনীয় থাকে, সেক্ষেত্রে আমরা ভুল সংশোধনীয় যদি জাবেদাগুলো পারি বা সেটা যদি সলভ করতে পারি, তাহলে আমি রেওয়া মিল করব, নচেত রেওয়া মিলকে আমি কি করব, ত্যাগ করব। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি, এই একতরফা দাখিলা পদ্ধতিটা কিন্তু অনেক সহজ, খুবই সহজ। শুধু এখানে একটু সময় লাগবে হচ্ছে আপনার প্রারম্ভিক সমাপনী মূলধন বের করতে তেমন কষ্ট হয় না, লাভ লোকসান করতে বেশি এন্ট্রি আসে না, তবে একটু সময় লাগবে হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণীতে ক্ষেত্রে। আর প্রাপ্য হিসাব হচ্ছে যে দৃশ্যমান মানের মতো অনেক সহজ। আপনি যখন জাবেদা পারবেন তখন আপনি এটা রেওয়া মিলগুলো করতে পারবেন। আর আপনি এখানে আমরা দিয়েছি টোটাল কয়টা অধ্যায়, 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় যদি আপনি প্রিপারেশন নেন, এখান থেকে আপনি অনায়াসে 5টা অঙ্ক খুব সুন্দরভাবে ভালোভাবে আনসার করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনার যদি 5টা ভালোভাবে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি 50-এর ভিতরে অনেক নাম্বার এগিয়ে থাকবেন, এবং আর্থিক অবস্থা বিবরণীতে আপনি কি করতে পারবেন, পর্যাপ্ত সময় দিতে পারবেন। আমরা যদি আরেকটু কথা বলি, এখানে দেখেন আপনি আগে খ বিভাগ কমপ্লিট করবেন, কেননা যদি খ বিভাগ কমপ্লিট না করেন, আপনি ক বিভাগে আগে কি করতে পারবেন না, আনসার করতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে। এজন্য আগে আপনি খ বিভাগ কমপ্লিট করে তারপরে ক বিভাগে যাবেন, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি যে হিসাব বিজ্ঞান কি দ্বিতীয় পত্র, এক্ষেত্রেও দুটি আর্থিক বিবরণী 20 মার্ক, আর 5টি কি থাকবে, খ বিভাগে 5টি আপনি প্রশ্ন উত্তর দিবেন। এর মধ্যে যে আমরা সহজ এবং দ্রুত করা যায়, আপনি সহজ খুঁজলে হবে না, দ্রুত করা যাবে কোনটি, কুইক ফাস্ট করা যাবে কোনটি, সময় কম লাগবে কোনটি, না টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে কোনটাতে, এটা একটু খেয়াল করতে হবে। দেখেন যেমন আছে আপনার নগদ প্রবাহ বিবরণী, এক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। আপনি ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী আসে। তো সেক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ পদ্ধতি 3টা কার্যক্রম আছে, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। এই 3টি কার্যক্রম খুবই কঠিন না, আপনি কয়েকবার চর্চা করলে পেরে যাবেন। তারপর আপনি শেয়ার ইস্যু, যদি আপনি শেয়ার ইস্যু জাবেদাটা পারেন এবং এটার আর্থিক অবস্থার একটা প্যাটার্ন আছে, জাস্ট প্যাটার্নটা আপনার মাথায় থিঙ্কিং করে রাখতে পারলে আপনি সেই অনুসারে খালি ব্যালেন্স গুলো বসাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেখানে অনুপাত, এখানে আপনাকে 10 থেকে 12টি বা 14টি সর্বোচ্চ অনুপাত যদি আপনি সূত্রগুলো মুখস্থ করেন এবং 2-3বার ট্রাই করেন, ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে। আর চতুর্থত আমরা রেখেছি উৎপাদন ব্যয় এবং বেতন মজুরি। উৎপাদন ব্যয় এবং বেতন মজুরি, এই উৎপাদন ব্যয়ের একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটাকে আপনি ক খ গতে 3টা স্টেপে পেয়ে যাবেন। তাহলে আপনার একটা প্যাটার্নে আপনি 3টা প্রশ্ন ক খ গ 10 মার্ক পাবেন। আর বেতন মজুরির ব্যাপারটা আরো সহজ,
আমরা কি কি কারণে আমাদের বেতন মজুরি বেতন কিভাবে বাড়ে, উপার্জন গুলো যোগ করতে হয়, কর্তন গুলো মাইনাস করতে হয়, সেক্ষেত্রে অনেক সহজ। কারণ আমরা কন্টিনিউ আমরা বাস্তবে আমরা সরাসরি আমরা সবকিছু কি করতে পারতেছি, বেতন এবং মজুরির ব্যাপারে ধারণা পাচ্ছি। এই জন্য এটা খুবই সহজ। এটা কিছু ট্রাম আছে যেটা আপনি বুঝলেই করতে পারবেন। আর সবচেয়ে সহজ আরো হচ্ছে একটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় মজুত পণ্য হিসাব সংরক্ষণ, যেটা হচ্ছে আপনাদের ফিফো লিফো নামে আমরা সবাই চিনি। এটা আসলে এই বছর যারা 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের দুটি ম্যাথ ছিল, তারপরও জানি না তারা কিভাবে এত শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে ফেল করেছে। আপনারা তাহলে এই 5টা থেকে আপনি ক বিভাগ থেকে যে কোনো, এখানে 6টা অঙ্ক থাকবে, এই 6টা থেকে আপনি 5টাই অঙ্ক ইজি ভাবে দিতে পারবেন এবং আপনার একটা ভালো প্রস্তুতি আসবে। আর আর্থিক অবস্থার কথা কি বলবো, আপনি যারা একাদশ শ্রেণীতে এখন নতুন আসছেন অথবা সায়েন্স থেকে যারা কমার্সে চলে আসছেন, তাদের জন্য প্রথম কাজ হচ্ছে যে এইগুলো অধ্যায় কমপ্লিট করা। যখন আপনি এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারবেন, তখন আপনি আর্থিক অবস্থা বিবরণীতে অনেক বেশি সময় দিতে পারবেন, যার ফলে আপনাকে কি করবে, আর্থিক অবস্থা একটা পারা মানে কি, প্রথম পত্র যদি আপনি পারেন দ্বিতীয় পত্র আপনাকে হেল্প করবে। আর দ্বিতীয় পত্রে কিছু কিছু পার্ট গুলো শিখতে হবে নতুন করে, যেমন সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এখানে একটু শেয়ারের সাথে রিলেটেড। আর ফার্স্ট পেপারটা হচ্ছে আমরা নবম ও দশম শ্রেণীতে যারা ব্যাকগ্রাউন্ড যাদের কমার্স ছিল তারা আর্থিক বিবরণী অবস্থার কথা আমরা জানি, কিন্তু দ্বাদশ শ্রেণীর আর্থিক বিবরণী একটু অন্যরকম ফার্স্ট পার্টের চেয়ে। তো আমরা আসলে হিসাব বিজ্ঞান কিভাবে আসলে A+ পাওয়া যায় এটার জন্য যে অধ্যায়গুলো দিয়েছে, এখন বাকি আরো অনেক অধ্যায় আছে, সেগুলোকে আমরা এমসিকিউ হিসেবে গুরুত্ব দেব। কি হিসেবে? এমসিকিউ গুলো গুরুত্ব দেব। কেননা কারণ এমসিকিউ কিন্তু আপনার টোটাল হোল বইয়ের ভিতরে, পুরো বইয়ের ভিতরে হবে। তো সেই হিসেবে আমাদেরকে এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। তো আমার যদি সাবজেক্টিভে আমি চেষ্টা করব, যাতে আমরা সবাই চেষ্টা করব কি, যাতে আমাদের 60+ মার্ক থাকে, তাহলে আমার এমসিকিউ কি করবে, মার্কটা আপনার প্রেশারটা কম পড়বে, সেখানে আমি 20 পেলেই কি হয়ে যাবে, আমার A+ থাকবে। তো আমরা আসলে আপনাদের সাথে এগুলো বিষয় আলোচনা করতে চাই যে আমরা যে একটা প্ল্যান দিয়েছি, আমরা এই প্ল্যান মাফিক আমরা হিসাব বিজ্ঞানে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কন্টিনিউ আমরা ভিডিও দিয়ে যাব এবং প্লে লিস্ট করে দিব। আপনারা যার যেটা দরকার সেটা দেখতে পারবেন। আপনারা দেখে ভালো রেজাল্ট বা ফলাফল করবেন, আমাদের এটাই প্রত্যাশা। তো আমরা আপনাদের পাশে থাকতে চাই, যেটা হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞান কিভাবে A+ পাওয়া যায় সেই বিষয়ে আমরা আপনাদের সাথে থাকব। আর আপনারা কিছু জানতে ইচ্ছা হলে আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা লিখবেন এবং সেই অনুসারে আমরা আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এবং আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলোকে বিভিন্ন ক্লাসের মাধ্যমে, অফলাইন অনলাইনের মাধ্যমে আমরা সলভ করব। আর আপনারা আমাদের পাশে থাকবেন। তো আমার এই অল্প জ্ঞানে আমি চেষ্টা করেছি যে কিভাবে হিসাব বিজ্ঞানটাতে A+ পাওয়া যায় এবং আমরা কিভাবে পাওয়ার ইচ্ছা জাগবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।